স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের শব্দ চ্যাপ্টারের শব্দের কয়েকটি ধর্ম অংশটা পড়ব। হাই স্টুডেন্টস, আমি অরিজিৎ স্যার। এটা আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইন। তোমরা এখানে ভৌতবিজ্ঞান ও রসায়নের বিভিন্ন ভিডিওগুলো পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা আগামী দিনে বিভিন্ন ধরনের উপযোগী ভিডিওগুলো পেতে থাকবে। আচ্ছা স্টুডেন্টস, দেখো আমরা অলরেডি যে শব্দের কন্টিনিউশন সেশনটা চলছিল আমাদের, আজকে আমরা শব্দের কয়েকটা ধর্ম পড়ব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা আলোচনা করছি যেটা হচ্ছে গিয়ে শব্দের প্রতিফলন। দেখো আমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে জানি পাকা বাড়ির দেওয়াল থেকে শব্দ ধাক্কা খেয়ে ফিরে আসে, মাইকের শব্দ দেওয়াল ধাক্কা খেয়ে ফিরে আসে, তাই শব্দের প্রতিফলন হয়। ঠিক আছে, আবার এই যে নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলক তলের অসমতা আপতিত তরঙ্গের দৈর্ঘ্যের চেয়ে খুব ছোট হওয়া দরকার। এই জন্য দেখবে আলোর প্রতিফলনের জন্য যেমন মসৃণ প্রতিফলকের প্রয়োজন হয়, তেমনি দেখবে শব্দের প্রতিফলনের জন্য কিন্তু প্রতিফলক মসৃণ না হলেও চলে। ঠিক আছে, এবার দেখো আমরা লিখেছি যে শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে বিভেদ তলে আপতিত হয়, তখন আপতিত শব্দের কিছু অংশ মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এবং এই ঘটনাকে আমরা শব্দের প্রতিফলন বলে থাকি। শব্দের প্রতিফলনের জন্য একটা মনে রাখলাম, যেটা বললাম মসৃণ তল না হলে চলে, কিন্তু বিস্তৃত বড় প্রতিফলকের প্রয়োজন। শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি হয় আলোর থেকে, যেন আলো ছোট প্রতিফলকে প্রতিফলিত হলেও কিন্তু শব্দের জন্য বড় প্রতিফলক প্রয়োজন হয়। আচ্ছা দেখো, এবার আমরা প্রতিফলনের সূত্রটা আলোচনা করে নিচ্ছি। দেখো একই রকম আলোর যেরকম আমরা পড়েছিলাম, শুধু এখানে প্রতিফলক তলটা বড় হতে হবে। দেখো আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ঠিক আছে, দেখো এই ছবি দেখতে পাচ্ছি আমরা, এবং শব্দের ক্ষেত্রে তার আপতন কোণ এই যে আই এবং প্রতিফলন কোণ আই আর এর মান উভয় সমান হয়। আচ্ছা, এরপর যেটা আলোচনা করছি স্টুডেন্টস, সেটা দেখো এটা হচ্ছে গিয়ে শব্দের প্রতিধ্বনি বা ইকো। এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এটাকে একটু মাথায় রেখে চলতে হবে আমাদেরকে। দেখো কীরকম ইন্টারেস্টিং জায়গাটা দেখো। ইকো অর্থাৎ শব্দের প্রতিধ্বনি হচ্ছে কোনো শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ দূরে কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি একইভাবে মূল শব্দের কাছে উপস্থিত হয়, তাহলে প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বা ইকো বলে। একটা জিনিস এখানে শুধু মাথায় রাখতে হবে, যেন শব্দটা এক্স্যাক্টলি আমরা শুনতে পাই, যা আমরা মুখে আওয়াজ করছি প্রতিফলনের পর যেন ঠিক সেই শব্দটাই ফিরে আসে, তাহলে সেটাকে ইকো বলা হবে। এবং দেখো আমাদের শব্দে আমাদের মস্তিষ্কের যে শব্দ নির্বন্ধ বা যেটাকে আমরা পারসিস্টেন্স অফ হিয়ারিং বলি, সেটা হচ্ছে 1/10 সেকেন্ড। ঠিক আছে, একটা শব্দ কানে আসার পর আমরা তার 1/10 সেকেন্ড পর্যন্ত সেটাকে আমরা বুঝতে পারি, অর্থাৎ 0.1 সেকেন্ড। তাহলে বায়ুতে যদি শব্দের বেগ আমরা 332 মিটার প্রতি সেকেন্ড ধরে চলি, তাহলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে 1/10 সেকেন্ডে অর্থাৎ শব্দ অতিক্রম করবে 332/10 32.2 মিটার। তোমরা যদি 340 মিটার পার সেকেন্ড ধরে শব্দের বেগ ধরে করো, তাহলে এটা 34 মিটার হবে, সেভাবে করবে। এটা তোমাদের বেগটা ধরে নেওয়ার উপর নির্ভর করছে। আচ্ছা দেখো, এবারে এই দূরত্বটা দেখো যাওয়া এবং আসা, এই যে 33.2 মিটার যেটা হলো, এটা কিন্তু দূরত্ব যাওয়া এবং আসা মিলিয়ে। তাহলে প্রতিফলনের জন্য যে প্রতিফলকের যে ন্যূনতম দূরত্ব যেটা দরকার এই ইকো বা প্রতিধ্বনি হওয়ার জন্য, সেটা হচ্ছে 33.2/2। তাহলে 33.2কে যদি 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 16.6 মিটার, অর্থাৎ 16.6 মিটার বা 340 ধরলে সেটা আসবে 17 মিটার। এই মিনিমাম দূরত্বটা না হলে কিন্তু প্রতিধ্বনি বা ইকো হবে না। ঠিক আছে, এবার দেখো এই প্রতিধ্বনি বা ইকো হতে গেলে কতগুলো পদাংশযুক্ত শব্দের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। দেখো পদাংশ ব্যাপারটা কি, যদি দ্বিমাত্রিক শব্দ হয় তাহলে তার ন্যূনতম দূরত্ব দরকার হবে। দ্বিমাত্রিক শব্দ বলতে দেখো যে উচ্চারণটাকে আমরা দুটো সিলেবেল পাচ্ছি, একটা সিলেবেল হয় সেটাকে দুটো সিলেবেল হয়। ঠিক আছে, সেখানে সেরকম ক্ষেত্রে মনে করো কারোর নাম যদি হয় মানে বললাম বাপি, তাহলে বাপি হচ্ছে একটা সিলেবেল। ঠিক আছে, তাহলে যদি কারোর নাম হয় ধরো প্রিয়দর্শিনী, তাহলে দেখো সিলেবেল কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, প্রিয়দর্শিনী অনেকগুলো সিলেবেল হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ন্যূনতম দূরত্বের যে হিসাবটা যদি দ্বিমাত্রিক হয় তাহলে হয়ে গেল দেখো 2 × 33.2। এই যে একমাত্রিকের ক্ষেত্রে 33.2 যেটা পেয়েছিলাম, তাহলে 64.4 মিটার, এবং ত্রিমাত্রিক হয়ে গেলে তখন হয়ে যাবে এটা 3 × 33.2 99.6 মিটার। ঠিক আছে, এবং একটা জিনিস জানবে স্টুডেন্টস, আমরা কিন্তু মানুষরা যারা 1 সেকেন্ডে 5টার বেশি পদ উচ্চারণ করতে পারি না, অর্থাৎ 5-এর বেশি সিলেবেল সাধারণত আসবে না। ঠিক আছে, দেখো স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছবিটা আমি দেখিয়েছি, এখানে প্রতিধ্বনির সাহায্যে ভূপৃষ্ঠ থেকে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায়।
আমরা মনে করি ধরো এ বিন্দুতে থাকাকালীন ভি বেগে একটা গতিশীল এরোপ্লেন শব্দ করলো এবং ওই শব্দ প্রতিফলিত হয়ে টি সময় পরে সি বিন্দুতে এরোপ্লেনের কাছে পৌঁছলো। এবং দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এরোপ্লেনের উচ্চতা বিডি ইকুয়াল টু এইচ, শব্দের বেগ যদি ভি ধরি এবং এরোপ্লেনের বেগ যদি স্মল ভি ধরি, তাহলে টি সময় এরোপ্লেন যায় এসি পথ, তাহলে এসি ইকুয়াল টু স্মল ভি ইন্টু স্মল টি, তাহলে এডি ইকুয়াল টু হাফ এসি ইন্টু হাফ স্মল ভিটি, তাহলে টি সময় শব্দ যায় এবি প্লাস বিসি পথ, অর্থাৎ 2ab পরিমাণ পথ। ভালো করে ছবিটা দেখো, তাহলে যেহেতু এখানে বিসি ইকুয়াল টু এবি, তাহলে আমরা 2ab ইকুয়াল টু ভিটি, তাহলে এবি ইকুয়াল টু ভিটি বাই 2, তাহলে এখানে এডিবি সমকোণী ত্রিভুজে আমরা জানি ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এখানে দেখো মানগুলো বসিয়ে দিয়ে আমরা বিডি দূরত্বটা দেখো বার করেছি, দেখো হাফ ইন্টু টি ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ারের রুট। তাহলে এইখানে প্রত্যেকটা রাশির মান জানা থাকলে তাহলে এখান থেকে আমরা এরোপ্লেনের উচ্চতা বার করতে পারি বিডিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা স্টুডেন্টস, দেখো এরপর আমরা যে অংশটা পড়ছি তাকে বলি আমরা শব্দের অনুরণন বা রিভারবারেশন অফ সাউন্ড। ঠিক আছে, দেখো অনুরণনকে অনেক সময় আমরা শব্দের প্রতিধ্বনির সাথে গুলিয়ে ফেলি। ঠিক আছে, কোনো শব্দ দেখবে সাধারণত উচ্চারিত হলে যথেষ্ট কম দূরত্বে একাধিক প্রতিফলক থাকলে বারবার প্রতিফলন হয়, এবং এই প্রতিফলিত শব্দগুলো একের পর এক খুব অল্প সময়ের ব্যবধানে, মানে 1-10 সেকেন্ডের চেয়েও কম ব্যবধানে যদি ফিরে আসে, তখন আমরা সেগুলো একটা একটার সঙ্গে মিলেমিশে যায়, দুর্বোধ্য হয়ে যায়। ঠিক আছে, যখন কোনো দেওয়াল বা ছাদ হলঘর থেকে যদি ফিরে আসে, তাহলে সেগুলোকে আমরা অনুরণন বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা ডিফারেন্সটা মাথায় রাখতে হবে, এই যে কোনো বড় হলঘর বা খালি ঘরে শব্দ করলে অনেক সময় গমগম করে যে শব্দটা হয়, সেটা কিন্তু অনুরণনের জন্য হয়, এটা কিন্তু প্রতিধ্বনি নয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা যে অংশটা আসছি দেখো, সেটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ হচ্ছে সাধারণভাবে মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত কম্পাঙ্কের মধ্যে শব্দ শুনতে পায়। এইটাকে আমরা দেখবি যারা 20 হার্টজের নিচে কোনো কম্পাঙ্কে শব্দ হলে তাকে শব্দের তর শব্দ বা ইনফ্রাসনিক সাউন্ড বলি, এবং 20,000 হার্টজের উপরে যদি কম্পাঙ্ক শব্দ হয় তাকে আমরা শব্দোত্তর শব্দ বা আলট্রাসনিক সাউন্ড বলি। ঠিক আছে, তাহলে এই দুরকম ধরনের শব্দ হয়, শ্রুতিগোচর শব্দ দুরকম হয়, একটা শব্দের তর, একটা শব্দোত্তর। আচ্ছা, এরপর আমরা আসছি দেখো, সেটা হচ্ছে গিয়ে এই শব্দের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারগুলো। এটা খুব ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করি আমরা মানুষের দেহের টিউমার বা বিভিন্ন অস্বাভাবিকতা করে সময় আমাদের যারা গর্ভবতী মহিলাদের ফোটাসগুলোকে চেক করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি ইউজ করে থাকি, তোমরা দেখে থাকবে। এছাড়া ধরো সমুদ্রের ডুবোজাহাজের অবস্থান নির্ণয়, বা ধরো এরকম কড়ি বর্গার ক্ষেত্রে লোহার থাম বা বয়লারের চির আছে কিনা সেটা দেখার জন্য, তরলে জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। তাই এখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ব্যবহারটা মনে রাখবে, সেটা হচ্ছে সোনার। সোনারের ফুল ফর্মটা কি দেখো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই সাউন্ডের এসও, নেভিগেশনের এন, অ্যান্ডের এ এবং রেঞ্জিংয়ের আর, এই মিলিয়ে সোনারটা হয়। তো দেখো এখানে আমি তোমাদের একটা ছবি দেখিয়েছি, খেয়াল করে দেখো। এই ছবিটার সঙ্গে তোমরা নিশ্চয়ই ম্যাচ করতে পারছো। দেখো এখানে একটা উচ্চ কম্পাঙ্কের শব্দোত্তর শব্দ প্রেরণ করে এই ধরনের দেখো জাহাজগুলো তাহলে এখানে তোমার ফিরে আসে। দেখো তারা যদি গভীরতাটা আমরা ডি মাপি এবং এই যাওয়া আসার জন্য যদি মোট সময় লাগে টি, তাহলে আমরা এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2d ইকুয়াল টু ভি ইন্টু টি, যে ক্যালকুলেশনটা হয় সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে যে গভীরতাটা দেখো সেটা ডি ইকুয়ালস টু ভি বাই 2 হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সমুদ্র জলে শব্দোত্তর তরঙ্গের বেগ ধরে আমরা এখান থেকে এই ধরনের ছবিগুলো দেখো দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখান থেকে দেখো দেখতে পাচ্ছ যে প্রেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র, এখান থেকে জাহাজের দেখো উচ্চ কম্পাঙ্কের শব্দ প্রেরণ করে এই ছবিটাতে যেভাবে দেওয়া আছে, আমরা এইভাবে অ্যাকচুয়ালি আমরা মানে কোনো রকমভাবে সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয় করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো স্টুডেন্টস, এটা আমরা একদম লাস্ট অংশটা যে পড়ছি, যে বাদুড় বা তিমি ইত্যাদি প্রাণীরা দেখবে শিকারের জন্য যে সোনার ব্যবহার করে থাকে এরা। ঠিক আছে, এরা একটা তরঙ্গের সৃষ্টি করে এবং প্রতিফলকের শব্দ কানে শুনে এরা বুঝতে পারে যে রাত্রিবেলা ওটা কি পাহাড়, কি খাবার বা কোনো জিনিস আছে কিনা সেটা এরা বুঝতে পারে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সকলের সাথে শেয়ার করো এবং লাইক ও কমেন্টস দিও। ঠিক আছে।